লেখিকা মালা চক্রবর্তীর ত্রিধারা। এ বাড়ির চার ভিটেতে চার চারটি বড় টিনের ঘর, এর ফাঁকে ফাঁকে কুয়োতলা, বাথরুম ইত্যাদি রয়েছে। পূব ভিটের একটি ঘরে বিন্দুবাসিনীর সংসার। লম্বা বাঁশপাতার মতো চেহারাটি তার। পরেন তিনি থান কাপড়, মাথায় ঘোমটাটি তার ঠিক থাকে। আগে ঘরগুলো সব কাঁচা ভিতের ছিল। বিন্দুবাসিনীর স্বামী অক্ষয় বানিয়েছিলেন ঘরগুলো। কবছর আগে মেজ ছেলে পরিমল সব পাকা করে দিয়েছে। দুটি ঘরে প্রভা আর আশা থাকে তাদের সংসার নিয়ে। আর একটি ঘরে সদ্য বিয়ে হয়ে আসা মধুমিতা আর অংশুমান থাকে। বাকি অর্ধেকটা ঠিক বসার ঘর নয়, বৈঠকখানা বললেই হয়তো ঠিক হবে। অংশু হলো নির্মল আর প্রভার বড় সন্তান। অত্যন্ত দায়িত্ববান ছেলে অংশু, চারদিকে নজর রয়েছে তার। সেই কদমগাছির মফস্বল এলাকাটির একমাত্র হাই স্কুলটির শিক্ষক, ফলে সে এই বাড়িতেই থাকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মধু কখন দিদি ঠাম্মার ঘরে গিয়ে পৌঁছতে পারবে সে ব্যাপারে উন্মুখ হয়ে থাকে সে। সবার চোখকে ফাঁকি দিয়ে উঠোনটি পেরোতে গেলেই ধরা পড়ে যাবার ভয়ে তার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে শুরু করে। একদিন একমাত্র ননদ উর্মির চোখে ধরা পড়ে যায় সে, যদি অবশ্য কলেজ না থাকে তার। শাশুড়ি মায়ের কাছে গিয়ে নালিশটি হয়তো করে সে। এই একজন মানুষ সংসারের জাতাকলে পিষে পিষে অদ্ভুত রকমের নীরবতা অবলম্বন করে থাকেন তিনি। সংসারের কাজে তার কোনো অবহেলা নেই, মুখ বুজে একাই সবকিছু করে যেতে থাকেন। এই যে মধুমিতাকে ছেলের বউ করে আনলেন তিনি, হ্যাঁ, তার একার ইচ্ছেতেই তো মধুমিতার এ বাড়িতে বউ হয়ে আসা। কিন্তু তাই বলে বৌমাকে পেয়ে তাকে উনুনের দিকে ঠেলে দিতে তিনি ইচ্ছুক নন। কিন্তু শাশুড়ি মা যতক্ষণ রান্নাঘরে থাকেন, মধু ততক্ষণই রান্নাঘর ছেড়ে নড়ে না কোথাও। মধুর জীবনেও প্রেম এসেছিল, চাকরি করার সুযোগও ছিল, কিন্তু কোনো দিক দিয়েই আর সফলতার মুখ দেখা হয়ে ওঠেনি। কপাল বলেও তো একটা কথা থাকে। অবশেষে বলেছিল, দাও বিয়ে, যেখানে দেবে মা বাবা ঠাম্মি দিদা সকলেরই এক কথায় পছন্দ বড় পরিবার হতে হবে। হলো বিয়ে। ফেলে আসা ঠাম্মা দিদাকে ভেবেই হয়তো এখনকার ঠাম্মি দিদার প্রতি তার আকর্ষণটা বেশি। তাই সে দীর্ঘ দুপুরে আশ্রয় পেতে চায় ঠাম্মির আঁচলে। ঠাম্মির ভেজানো দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো, বলল, আজ ধরা পড়ে গেছি গো ঠাম্মি। আর পড়লে পড়েছি, পাপ তো কিছু করিনি। না রে নাথ বউ, প্রভা কোনো খারাপ মানুষ নয়। দেখছিস তো সংসারটাকে কেমন একা হাতে আগলে রাখছে। আশা মানে পরিমলের বউ ইচ্ছে হলো তো 7 দিন দরজায় খিল তুলে দিয়েই পড়ে থাকে। খিদে তৃষ্ণাও কেমন ভুলে থাকে। কারণ রয়েছে যদিও। বলে, আমার কি আছে এই সংসারে যে আমি খেটে মরতে যাব? ওর 4 বাচ্চা প্রসবের সময় কি যে হতো। 4টি মৃত বাচ্চা প্রসব করলো সে। তারপর থেকে এমনটা হয়ে গেল সে। পরিমল আবার তা নয়, বাস্তববুদ্ধি সম্পন্ন ছেলে। সে বলে, কপালে যা নেই তা নেই। বাড়ি ভরা এতগুলো ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করতে পারলেই তো হয়ে যায়। ওর তো পোস্ট অফিসে খুব বড় চাকরি। সত্যি কথা বলতে আমার পরিতোষ প্রতুল আর পল্লবকে তো ওই লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুললো বলেই না ওরাও ভালো চাকরি নিয়ে দূরে দূরে চাকরি নিয়ে ছড়িয়ে আছে। সে কি গো ঠাম্মি, আমার মানে, তবে কি নির্মল আর পরিমল ওনারা তোমার ছেলে নয় নাকি গো? না রে, ওরা আমার কর্তার আগের পক্ষের সন্তান। এমা, বোঝাই তো যায় না, আজই প্রথম শুনলাম আমি। বলে ফেললাম আমি। দেখিস আবার প্রভা আর নির্মল যেন কোনোভাবে জানতে না পারে, পছন্দ করে না ওরা। ঠাম্মি গো, তোমার ওই ব্রহ্মপুত্র পাড়ের অষ্টমী স্নানের মেলাটা কবে আসবে বলো তো? আমি তো আশায় আশায় বসে রয়েছি। ওখান থেকে বিন্নি ধানের খই আর চিনির খেলনা কিনবো। এসেই তো গেল, আর 11 দিন বাদেই হবে অষ্টমী স্নান। দেবীর অকাল বোধন, বাসন্তী পুজোর অষ্টমীতেই তো এই স্নান আর মেলা হয়। আমি তো আর কোথাও যাই না। এই একটি দিনেই স্নানে গিয়ে মেলা ঘুরে ঘুরে ছোট ছোট দা, বটি, নারকেল কোড়ানি, বেলুন চাকি এইগুলো কেনার খুব শখ আমার। হয়তো ছোটবেলার পুতুল খেলার শখটি আমার মধ্যে রয়ে গেছে এখনো। আশ্চর্য, আর কোনো শখ কিন্তু আমার মধ্যে আর বেঁচে নেই। লোকে বলে 3 যোগ্য সন্তান তোমার, আগে যা হয়নি এক এক করে সেগুলো তো এখন পূরণ করে নিতেই পারো।
ধুর, কর্তা বিহনে খাওয়া পড়া সবকিছুতেই তো শক্ত প্রাচীর তুলে দেওয়া হয়েছে। এই মানুষের আবার শখ আহ্লাদ কি রে? আগে তো 3 বেলা ঠেসে ভাত খেতাম, অসুরের মতো শক্তি ছিল গায়ে। মাছ ছাড়া 1 গ্রাস ভাত মুখে তুলতে পারিনি। সবই যখন বন্ধ হয়ে গেল, কি দরকার আর অন্য কোনো সুখে? এই আছি, বেশ আছি। নিজেকে নিজে কষ্ট দিয়ে দিয়ে রূপ সৌন্দর্যের 12টা বাজিয়ে দিতেই আমি বেশি পছন্দ করি রে নাথ বউ। একা একা এক কোণে পড়ে থাকি, পাতা লতায় রান্না করি। এক এক সময় ঝড় ওঠে। একই কাণ্ড, একই কাণ্ড। মায়ের কি প্রয়োজন এখন এত কষ্ট করার? এ ব্যাপারে আমি কারো কথা রাখতে রাজি নই। বিধাতা যদি অর্ধেক করেছেন, বাকি অর্ধেকে সাদা কালো হিজিবিজি রং ভরাবো আমি। এই আমি, এ ব্যাপারে তুইও কিন্তু কিছু বলতে আসিস না নাথ বউ, শুনবো না আমি। মধুর চোখ দুটি জলে ভরে ওঠে। সে ঠাম্মির তোবড়ানো গালে চকার শব্দে একটা চুমু খেয়ে বলে, বড্ড কষ্ট হয় তোমার না ঠাম্মি? সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলে, আজ আমি আসি গো ঠাম্মি, কাল এসে তোমার বিয়ের গল্প শুনবো কিন্তু। আচ্ছা আসিস, তবু তো আয় আমার কাছে নাথ বউ। আজ বাড়িতে সকাল থেকেই খুব চেঁচামেচি হচ্ছে। আজ দরজা খুলেছে আশা, চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। যাকে যা নয় তাই বলে চলেছে। আমার স্বামীর উপার্জনের টাকায় সব দিগ্গজ হয়েছে, মনে কি থাকবে এসব কথা? আর ওই বড় গিন্নি খুন্তি নাড়াচ্ছে রান্নাঘরে, বউ এনেছে সে নাকি আবার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। পরিমল আশার মাথায় জল দেবার চেষ্টা করছেন। সে বলছে, আমি কি পাগল নাকি? পরিমল কখনো মাথায় হাত দিয়ে বসে থাকছেন। পরিমল এ সময়গুলোতে বড্ড অসহায় আর দুর্বল বোধ করেন। এ সময় অংশু পাশে থাকলে বল ভরসা পান একটু। এবারের পুরনো মানুষ রঘু এই কথাটি খুব ভালো বোঝে। কাউকে কিছু না বলেই রঘু ছুটে যায় অংশু দাদার স্কুলে। খবর জানিয়ে স্কুল থেকে নিয়ে আসে অংশু দাদাকে। অংশু এসে কাকিমার মুখোমুখি হয়, বলে, কি গো কাকিমা, তুমি তো আজ 7 দিন ধরে দরজাই খোলনি। আমাদের বড় কাকা কেমন মনমরা হয়ে ফিরছে, কখন খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, কোনো খবরই তুমি রাখছো না। অথচ এই বড় কাকাকে একদিন তুমি ভালোবেসে বিয়ে করেছিলে। আমার কিন্তু সব কথাই মনে আছে গো কাকিমা। আশা পিটপিট করে তাকালো অংশুর দিকে। পেছন থেকে মালতী মাসি ভাতের থালাটি এগিয়ে দিলে অংশু বলল, কতদিন তুমি খাওনি বলো তো? এই নাও ভাত এনেছি, খেয়ে নাও দেখি। আশা বলল, তুই ছাড়া কেউ আমায় ভালোবাসে না, তুই যখন বলছিস আমি খাবো রে। বলেই গাব গাব করে সব ভাত খেয়ে নিল কাকিমা। এতদিনের খিদে। কাকিমার মাথা ঠান্ডা হয়ে বলছে, এবার আমি চানে যাই অংশু। চান্দান করে এসে সোজা রান্নাঘরে ঢুকে গিয়ে আশা বলল, দিদি ভাই তুমি যতই বলো অংশু তোমার, অংশু কিন্তু আমার, মনে রেখো কথাটা। উত্তরের অপেক্ষা না করে সে বলল, দাও কি কাজ করতে হবে আমায় বলো। প্রভা ইশারায় মধুকে বলল তরকারি ঝুড়ি আর বটি ছেড়ে উঠে যেতে। আশাকে বলল, সবজি কাটো। আশার সবজি কাটা মানেই হলো ভাজার জন্য বেগুন কাটা। মুহূর্তেই ভাজার বেগুন কেটে কেটে গামলা ভরিয়ে ফেললো। প্রভা প্রমাদ গুনল মনে মনে, এতগুলো ভাজার জন্য তেল কোথা থেকে আসবে? তাকে তো একটা হিসেবের মধ্যে চলতে হয়। সুযোগে মধু লাফিয়ে চলে এলো নিজের ঘরে। অপ্রত্যাশিতভাবে অসময়ে অংশুর চলে আসাটা মধু চাইছিল না আজ অন্তত। ঠাম্মির কাছে গিয়ে গল্প শোনাটা বেশি জরুরি বলে মনে হচ্ছে তার। ভাবতে ভাবতে অংশুর গলা গম গম করে উঠল। আসুন মহারানী, এতক্ষণে সময় হলো। হ্যাচকা টানে নিজের বউকে টেনে এনে নিজের বুকের উপর ফেললো সে। কোথায় থাকা হয়, আমি যে বড্ড পিয়াসী, বোঝো না সেটা? বুঝেও না বোঝার ভান করে মধু বলল, কতদিন পর ওয়ার্কিং ডেতে একটু বাড়ি থাকার সুযোগ পেলে বলো? তোমার একটু মনের সুখে নিদ্রা যাওয়া উচিত বলো। আচ্ছা, তার আগে দুজন দুজনের সেবা করাটা চলবে না? সেটা কে বললো? যা কি যে বলো না। ততক্ষণে আবেশ জর্জরিত কণ্ঠ হলো মধুর, খালি দুষ্টুমি না? অবশেষে অংশুর চুলে বিলি কেটে দিতেই সে ঘুমের অতলে তলিয়ে গেল। কিন্তু অংশু ঘুমলেই তো আর হলো না, খাওয়া দাওয়ার পাট চুকতে এখনো অনেক দেরি। সবার খাওয়া হয়ে গেলে অংশুকে ডাকতে এলেও জড়ানো গলায় বলল, আজ আর খাওয়া নেই, ঘুম, শুধু ঘুম। মধু, মাকে গিয়ে বলে দাও। রান্নাঘরে ফিরে এসে মাকে জানালেও তিনি যে একটু জোরাজুরি করবেন গিয়ে, তারও কোনো লক্ষণ নেই ওনার মধ্যে। ভারী অদ্ভুত লাগলো মধুর, যেন অনেক হয়েছে, যে যার মর্জি মতো চলুক, আমি আর কোনোটাতেই নেই, এমন ভাব শাশুড়ি মায়ের। দুজনে একসাথে বসে ভাত খেয়ে নিয়ে মধু ছুটলো ঠাম্মির ঘরের দিকে। দেখলে ঠাম্মি, সকাল থেকে আজ কি কি ঘটলো? হ্যাঁ, আশা এখন কদিন ঠিক থাকবে, খুব দিভাই দিভাই করবে দেখবি।
তারপর কোন দিন আবার বিগড়ে যাবে দেখে নিস। তা আজ কি করে বরের হাত থেকে ছুটকারা পেলো আমার নাত বউ শুনি? ঠাম্মি তুমিও না, কি যে বলো। তোমার নাতি যে খাওয়া দাওয়া না করে কেবল ঘুমোচ্ছে যে। বুঝতে পেরেছি, রাতে বোধহয় বেচারাকে একদম ঘুমোতে দিস না, তাই এত ঘুম। এবার সত্যিই লজ্জা পেল মধু। বুঝতে পারছে তার মুখ, চোখ, কান দুটি খুব রাঙা হয়ে উঠেছে। বলো বলো না গো দি ঠাম্মি, তোমার যখন বিয়ে হয়েছিল বয়স কত ছিল তোমার? মধু চেপে ধরে ঠাম্মিকে। ওরে নাত বউ, আমার বিয়ের গল্প শুনবি? সে যুগে আমরা কি মানুষ ছিলাম রে। ঘরে ঘরে মেয়েগুলো যে ছিল এক একটি বলির পাঠা, সময় হলেই ধরে নিয়ে বলি দেওয়া। আমার বয়সটা ছিল 11, সে তুলনায় প্রভার বয়সটা ছিল 16। আশার অবশ্য বয়স হয়েছিল 20। মা বাপ হারা মেয়ে থাকতো দাদা বৌদির সংসারে। তাই না আশাকে দেখে মায়া হয়েছিল পরিমলের, তাই বিয়ে। সে যা হোক, আমার জন্য বিয়ের প্রস্তাবে বাবার সে কি আনন্দ। পাত্র হলেন 5 সন্তানের পিতা, আবার বিয়ে করবেন। আশেপাশের সবাই বলছিল নারায়ণের সৌভাগ্য কত, এবার ওর স্বর্গে যাবার পথ আটকায় কে। কৌলিন্য প্রথায় বিয়ে দিচ্ছে মেয়ের। এক্ষেত্রে পাত্র যেমনই হোক, 1 গন্ডা ছেলে পুলে থাকলেই বাকি, বয়সের গাছ পাথর নাই বা থাকলো, কুলীন তো বটে। মায়ের খুব চিন্তা হয়েছিল, এইটুকু একটা বাচ্চা মেয়ে 5-5টি ওরই প্রায় সমবয়সী ছেলেপুলেকে সামলাবে গিয়ে কি করে। বাবার মুখের উপরে কথা বলার ক্ষমতা তো মায়ের ছিল না, তাই রাশি রাশি চোখের জলেই ছিল মায়ের প্রতিবাদ। আর আমি তো তখন একটি কাঠপুতুল মাত্র, আমাকে বলি দিতে কোনো অসুবিধে হয়নি। শ্বশুর বাড়িতে এসে দেখি প্রায় আমারই সমবয়সী 3 মেয়ে, আমার পদ্ম, পুষ্প আর পূর্ণি। ওরা আমাকে বন্ধু ভেবে নিয়েছিল। 2 ছেলে, নির্মল আর পরিমল। নির্মল আমার চাইতে বছর 2-1 বড়, আর পরিমল আমার বয়সী। পদ্ম আমাকে বলেছিল, দাদাকে তো তোমার বিয়ের আগেই বাবা মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বেশ কবছর বাদে নির্মল ফিরে এসেই আমাকে প্রণাম করে বলেছে, তুমিই আমাদের মা। নির্মলকে দেখিস না, একটু বাদে বাদে কেমন মা মা বলে অস্থির হয়। ওর ডাকটিতেই কেউ আর বুঝে উঠতে পারে না যে আমি ওদের আসল মা নই। তুইও তো বুঝতে পারিসনি নাত বউ। আমি দেখ নিরামিষ 1-2 পদ দিয়ে প্রভাকে একটু সাহায্য করতে চাই বলে 1-2 বাটি বারান্দায় রেখে দিয়ে প্রভাকে ডেকে বলি নিয়ে যেতে। প্রভা নিয়ে যায় ঠিকই, কিন্তু আমার হাতের রান্না কেউই মুখে দিতে চায় না, বলে ধোয়া গন্ধ লাগে নাকি। কিন্তু নির্মল পরিমল কিন্তু ভালোবেসে খায় আর প্রশংসা করে মায়ের হাতে রান্না অমৃত বলে। আসলে ভালোবাসার কাছে ওসব গন্ধ-টন্ধ পরাস্ত হয়ে যায় রে। আমিও ধোয়া গন্ধকে ভালোবেসে ফেলেছি রে। তুমি তো তোমার স্বামীর কথা কিছুই বললে না গো ঠাম্মি। স্বামীর কথা কি বলবো, একজন কাঠখোট্টা মানুষ ছিলেন তিনি। আমার মনে হতো রস কষ যত ছিল সব প্রথম পক্ষেই ঢেলে দিয়ে রুক্ষ হয়ে গিয়েছিলেন। তবুও আবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, দায়িত্ব একটা থেকেই যায়। তাই সেই বিভীষিকার রাতগুলোর কথাগুলো যেন আজও আমি ভুলতে পারি না রে নাত বউ। যা হোক, কচি বয়সেই তো 3-3টে সন্তানের মা হলাম আমি, আর উনিও পটল তুললেন। এসব নিয়ে স্বামী সম্পর্কে কোনো শ্রদ্ধার সম্পর্ক ছিল কি আমার? অথচ দেখ, ওই মানুষটির নামেই এত নিয়ম নিষ্ঠার ডালি সাজাই আমি। ইচ্ছে কি করে রে নাত বউ? বুঝতে পেরেছি, ভয়ানক সব নিয়ম নিষ্ঠা, ভয়ানক সব শাস্ত্র বিধান। তোমাদের কালে কত শত মেয়ের জীবন এভাবেই নষ্ট হয়েছে, অথচ দেখো আমাদের কালে, আমি তো 23 বছর বয়সে তোমাদের বাড়িতে এলাম, তাও মতামতের গুরুত্ব তো দিয়েছে সবাই। এই অংশকে আমি 1.5 বছর ঝুলিয়ে রেখেছিলাম, তারপর সায় দিয়েছি। এই স্বাধীনতাটুকু কি আমি একার জোরে দেখাতে পেরেছি বলো? আমার পেছনে যে হাজার হাজার মেয়ে সংগ্রাম করে করে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করে দিয়েছে, তাই পা ফেলতে সহজ হয়েছে। ওই যে বলে না, মেয়েরা মেয়েদের শত্রু হলে তো চলবে না। সবাই মিলে একযোগে লড়াই করেছে বলেই না এতখানি এগোনো গেছে, তারই সুফল আমিও পেলাম। ওরে নাত বউ, কারো দোষ নয় রে, আমার কপালের দোষ তো বটেই, তার সাথে রয়েছে যুগের দোষ, কালের দোষ, সময়ের দোষ।
সে যুগেই যে জন্মেছিলাম আমি। আরো হোক পথ প্রশস্ত হোক, আরো আরো আলোর দিকে। আমিও সেটা চাই রে মেয়ে। এগুলো দেখতে দেখতে আমার চোখ ভরে উঠুক, মন ভরে উঠুক। আমি যেন ভেবে নিতে পারি আমি তোরা, তোরাই আমি। এই জন্যেই তো তোমাকে আমি এতটা ভালোবাসি গো ঠাম্মি। তোমার মধ্যে আমি আগুন দেখতে পাই যে। হ্যাঁ, তোমার যুগের অগ্রণী মহিলাদের বলে দিও, একান্তে বসে আমিও যে এক মনে হোম করে চলেছি রে নাথ বউ। আমার কৃচ্ছতা দীনতা আহুতি দিচ্ছি রে। উফ ঠাম্মি, কি তোমাকে বলি বলো তো। এমন সময় ও ঘর থেকে উঠোন পেরিয়ে মধুর কণ্ঠটি ভেসে এলো অংশুমানের। কোথায় গেলে মিতা? দিঠাম্মি বলে উঠলেন, ওরে মাইল মরি, তোর মানুষটি যে তোকে ডাকছে রে। মধু যেতে উদ্যত হয়েও বলছে, কি বললে ওটা ঠাম্মি? আরে কিছু না, এ ছিল আমাদের কালের এক রসের গালি। আমাদের সইগুলোর সাথে তো আর বইয়ের পাতার কোনো যোগ ছিল না, নিজেরাই বানিয়ে নিতাম রসের সব গালিগুলো। আরো অনেক আছে, পরে শুনতে পাবি। এখন যা তো, দুয়ারে দাঁড়িয়ে তোর প্রিয় বর। উঠোন থেকে মধু অংশুর উদ্দেশ্যে বলল, কি গো খিদে পাচ্ছে না? বিকেল গড়িয়ে এবার সন্ধে হয়ে এলো। দাঁড়াও। না মিতা, এই অবেলায় আমি আর ভাত খাবো না। তুমি আমার জন্য তেল মুড়ি আর চা নিয়ে এসো। তেল মুড়ি আর চায়ের কাপ নিয়ে এসে মধু বসলো অংশুর মুখোমুখি। এই জানো, এইমাত্র আমি শুনে এলাম, সকালেও শুনতে পেয়েছিলাম, উর্মি নাকি ওর বন্ধুর বিয়েতে গিয়ে এক প্রেমিক খুঁজে পেয়েছে। ছেলেটি ইঞ্জিনিয়ার, দূরে থাকে, তবে ছেলেটি আদার কাস্টের। না না, ওসব হবে না, মা বাবা কেউ মেনে নেবে না। এই বয়সে একটু হয় এসব। দেখো এত দূর থেকে ওই ছেলে আর যোগাযোগ করে কি না। তুমি হয়তো ভাবতে পারো বড় দাদা হিসাবে আমি উর্মিকে শাসন করি না কেন। আসলে মায়ের কথা ভেবেই আর করা হয়ে ওঠে না। মা বাবা দুজনেরই চোখের মনি উর্মি, একটা মেয়ে তো। জানি তোমার ওপরে উর্মি অনেক সময় অন্যায় আচরণ করে, দেখে শুনেও আমি চুপ করে থাকি। তার কারণ একটাই, মাকে আঘাত করতে আমার ইচ্ছে হয় না একটুও। প্লিজ মিতা, এতদিন মেনেছো যখন, আরো একটু সহ্য করো। অবস্থার পরিবর্তন হবেই, দেখে নিও। মাকে তো দেখতে পাচ্ছ কেমন চুপ হয়ে গেছে মা। সত্যি বলছি, এমনটা কিন্তু মা ছিল না। যুগের তুলনায় অনেকটাই বেশি আধুনিক মনস্ক ছিল মা। সংসারের হ্যাপা সামলেও অতিথি আপ্যায়ন, মহিলা সংগঠনের সাথে যুক্ত ছিল মা। মায়ের কত গয়না ছিল জানো? গা ভর্তি গয়না ছিল মায়ের। গানও জানতো, কি অপূর্ব গানের গলা ছিল মায়ের। অন্য সবকিছুর সাথে গানের গলাও মায়ের সাথে বিরোধ করে বসলো। তোমাকে জানাইনি আমি অংশু, বিয়ের পর এসে যখন দেখেছিলাম মায়ের গায়ে কোনো গয়নাই নেই, খুব খারাপ লেগেছিল আমার। আমারও তো অনেক গয়না রয়েছে, ভাবতাম তা থেকে যদি ওনার জন্য একটু কিছু গড়িয়ে দিই আমার খুব ভালো লাগবে। কিন্তু বাড়ির সবাই বারণ করলো, বিয়ের গয়নায় 1 বছর হাত দেওয়া চলবে না। কি করি তখন আমি? গোপনের উপর তার পেঁচানো একজোড়া পলা বাঁধিয়ে এনে আমি মাকে দিয়েছিলাম, কিন্তু ওনাকে সে পলা জোড়া পরতে দেখিনি কখনো। মনে মনে ভেবেছিলাম, ওই রূপোর গয়না উনি পরতে যাবেনই বা কেন। এই সেদিন আবিষ্কার করলাম, রান্নাঘরের মশলার কৌটোয় উনি পলা জোড়া ভরিয়ে রেখে দিয়েছেন। মায়ের একটি ইচ্ছে প্রবল ছিল, ছেলে মেয়েদের উনি শিক্ষিত বানিয়ে ছাড়বেন। আমার পরের ভাই দুটি, অরুণ আর বরুণ, ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, সে তো মায়েরই জন্য। বাবার তো তেমন কিছু বড় চাকরি ছিল না, যেটুকু সংসার খরচ হিসেবে দিতেন তাতে ওই পড়ার খরচ হতো না। রাত জেগে জেগে মা সেলাই করতেন, আর ওই গয়না উজাড় করে দিয়েছে মা। বাবা কোনো কালেই মায়ের কষ্টের মূল্য কিছুই দেননি। বাবা এমনিতে তো খুব ভালো মানুষ। যেই না 2 ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, বাবা তখন কথায় কথায় বলতে শুরু করলেন, এই অল্প আয়ের মধ্যে থেকেই তো একজন ডাক্তার, আর আরেকজনকে ইঞ্জিনিয়ার বানালাম। স্কুল মাস্টার ছেলের প্রতি বাবার নজরটা চিরকালই অন্যরকম। বলতেন আমি নাকি মায়ের ছেলে, এমনটাও আবার হয় নাকি। ওই যে আমার বিয়ের আগে মাকে বলে দিলেন, তোমার এই ছেলের জন্য পাত্রী দেখতে আমি যাব না। জানো মিতা, সংসারের ওপরের চিত্রটি দেখে সবাই ভাবে, আহা, নদীর ওপারটিতে কতই না সুখ, অথচ এই একটি ব্যাপার আমার হৃৎপিণ্ডে অবিরাম একটি কাটার ক্ষত আমি বয়ে নিয়ে বেড়াই। কি দোষে বলো? আমিও তো আমার পিতারই সন্তান বলো।
রাখো তো এসব কথা, এখন তোমার জীবনে আমি এসেছি অংশু। আমার ভালোবাসার জোর তোমার কষ্টগুলো ভুলিয়ে দিতে পারে কিনা দেখবো তো। অংশুর মাথাটি বুকের মাঝে চেপে ধরে মধু। মধুর বুকে মাথা রেখে দিয়ে করুণ সুরে অংশু বলল, হয়তো সব মানুষের বুকে এমন কিছু ক্ষত থাকলেও মানুষ সর্বসমক্ষে বের হয়, হাসি মুখে থাকে। আমিও থাকি আমার একান্ত ব্যক্তিগত কষ্টটি নিয়ে। অংশু স্কুলের দিকে যেতে থাকলে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মধুর বুকে শব্দটি বাজতে থাকে, ক্ষত, ক্ষত, ক্ষত। মধুর তেমন কি কোনো ক্ষত রয়েছে কোথাও? না। মা বাবা ভাই বোনকে ছেড়ে আসার কষ্টটাই এখনো তার বুকে খচখচ করে। দূরে তাকিয়ে দেখে মেঠো রাস্তায় পলাশ গাছটি কেমন ন্যাড়ামুন্ডি হয়ে রয়েছে। এই গাছে নতুন পাতা গজাবে, অবশেষে ফুল ফুটবে। হঠাৎ সে দেখতে পেল এই গাছটির গা ঘেঁষে ওটা কে দাঁড়িয়ে? আবছা তার অবয়ব, সিদ্ধার্থ বলে মনে হচ্ছে। ও এখানে কেন? তবে কি সিদ্ধার্থ ভালো নেই? তুমি আমার পথ বদলে দিয়েছ, তাতে কি? আমি তো অংশুকে পেয়ে খুব ভালো আছি। তোমাকে পেলে তুমি কখনোই অংশু হতে পারতে না সিদ্ধার্থ। তাই বলে আমি আজও ভাবি না তুমি খারাপ থাকো। ভালো থাকো তুমি সিদ্ধার্থ। এটুকু ভাবতে মধুর মনের কল্পনার জাল ছিন্ন হলো। সিদ্ধার্থর অবয়ব মুছে গেল। এটা কি দেখতে পেল মধু? মনের ভ্রম? স্বামীকে স্কুলের দিকে বিদায় দিতে এসে এসব কি মনে এলো তার? শাশুড়িমা কিছু মুখে বলেন না বলে মনে কি ভাবেন না? ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল মধু রান্নাঘরের দিকে। তাকে দেখতে পেয়ে বড় কাকিমা বলে উঠলেন, এই যে দি ভাই, তোমার লক্ষ্মীমন্ত বউ এসে গেছে। মনে কিছু নিও না, নতুন বউ কাকিমা হয়েও এইটুকু রসিকতা করলাম আর কি। সত্যি তুমি লক্ষ্মীমন্ত। ভাজা খেতে তুমি খুব ভালোবাসো না কাকিমা? হ্যাঁ রে, এজন্যে বৌদির কাছে খুব গালও খেয়েছি আমি। কাটা সবজি ধুয়ে আনতে কুয়োতলায় গিয়েও ভাবছে মধু, এখন তো কাকিমার মতো ভালো মানুষ আর দুটি নেই, কিন্তু মাথাটা বিগড়ে গেলে কেমন যে হয়ে যায় মানুষটি। যাক গিয়ে, ভালো কথা মনে বেশি করে আনলে মন প্রফুল্ল থাকে যে মধু বিশ্বাস করে। আজ সকালের জলখাবার খেয়ে সবাই খুব খুশি হয়েছিল। বিশেষ করে শ্বশুরমশাই আর বড় কাকা বলেছিলেন, সাধারণ জিনিসই তো লুচি আর আলুর দম, কিন্তু খেতে কত সুস্বাদু যে হয়েছে। পাশের বাড়ির লীলা কাকিমার মুখটি ভেসে উঠল মধুর চোখের সামনে। ও কাকিমা, তোমার কাছ থেকে আমি লুচির ময়দায় কি করে ময়ান দিতে হয় সেটা শিখেছিলাম। আর একদিন দেখো পাট পাতার বড়ার সাথে খাসির মাংসের বড়া বানিয়ে সবাইকে খাওয়াবো। এভাবে তুমিও আমার হৃদয়ে বেঁচে থাকবে কলিলা কাকিমা। পুজো এসে গেছে, শরৎকাল। আকাশে বাতাসে হঠাৎ করে শীতের আমেজ। দিঠাম্মি রোজ নিজেদের গাছ থেকে একডালা শিউলি কুড়িয়ে আনছেন। মধু গিয়ে ডালার ফুলগুলিতে একবার হাত বুলিয়ে আসে, বলে, কি সুন্দর ঠাম্মি, ছোটবেলায় আমিও তুলতাম। বাড়ি ভরে গেছে লোকজনে। মধুর বুকের ভেতর চিনচিনে একটা ব্যথা। মা বাবার কাছে যাওয়া হলো না এর সময় কোনোদিনই হয়তো, আর এই পুজোর সময়টিতে যাওয়া চলবে না তার। অরুণ এসেছে কলকাতা থেকে, বরুণ এসেছে গুয়াহাটি থেকে, ওদিকে অমলেন্দু, শ্যামলেন্দু আর অমলও এসেছেন। শ্যামলেন্দুর স্ত্রী রীতা কাকিমার সাথে বিয়ের সময় থেকে বেশ বন্ধু বন্ধু ভাব জমেছিল মধুর। রীতা কাকিমা বাচ্চা রেখেও রান্নাঘরের কাজে হাত বাটাতে আসে। অমলেন্দুর স্ত্রী দীপশিখার সেসব নেই, থাকবেই বা কেন, তিনি যে অধ্যাপিকা। সেজ কাকাও অধ্যাপক। ওনারাই তো এ বাড়িতে সবচাইতে শিক্ষিত দম্পতি। অমল কাকা এখনো বিয়ে করেননি। বাড়িতে তবে এখন পর্যন্ত 4-4টে বিয়ে অপেক্ষা করে রয়েছে। অমল, অরুণ, বরুণ আর উর্মির বিয়ে। আর রীতা তাদের শাশুড়ি মায়ের জন্য শাড়ি এনেছে। শাড়ি মানে কি, ওই তো থান কাপড়। দীপশিখা এনেছে গরদের থান, আর রীতা এনেছে এমনি থান, সাথে পেটিকোট ব্লাউজ। সারা বছর শাশুড়ি মায়ের পোশাকের যোগান ধরে রীতা। দীপশিখা অবশ্য নতুন বউ আর কাকিমাদের জন্য শাড়ি এনেছে। এদিকে অরুণ, বরুণ গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, আর উর্মি লাফিয়ে লাফিয়ে বলছে, আমার জন্য চুড়িদার আর মায়ের জন্য শাড়ি আনতে এক্ষুনি বাজারে যাও মেজদা ছোড়দা। বরুণ তাও বলছে, এই যাচ্ছি। অরুণের মুখে কোনো কথা নেই, সে শুধু তার বড় বড় আঁখি পল্লব মেলে রেখে তাকিয়ে থাকছে। তবে সারা বাড়ির লোক অবাক চোখে চেয়ে দেখছে অরুণের দিকে। একে ডাক্তার, তাই এত সুন্দর চেহারা হয়েছে। জিন্স আর টি শার্টে ওকে মানায় খুব, সে এই পোশাকেই থাকে। বরুণ তাও মাঝে মধ্যে উকি দিয়ে মাকে জিজ্ঞেস করে, আজকের মেনু কি গো মা? অরুণ তো ধারে কাছেই আসে না, এক জায়গায় ঠায় বসে থাকে। নির্মল ফাঁকে ফাঁকে ছেলের খোঁজ নেন, জিজ্ঞেস করেন,
কি খাবি রে আজ? ছোট মাছ বহুদিন খাইনি, উত্তর করে অরুণ। সে বার্তা পৌঁছে দিতে রান্নাঘরের দাওয়ায় গিয়ে দাঁড়ান নির্মল। যেন বাড়িতে তার একমাত্র ডক্টর পুত্রই এসেছে, আর কেউ নয়। গা পিতি জ্বলে যেতে থাকে প্রভার। রাতের পর রাত জেগে থেকে সন্তান মানুষ করার ফলাফল আজ তার চোখের সামনে। চোখের আড়ালে থেকে থেকে ছেলে যে এতটাই সাহেব বনে যাবে কল্পনাও করেনি প্রভা। আসলে কি এমন ঘটলো ওর সাথে? ছোটবেলায় কথা কম বলতো ঠিকই, কিন্তু ওর মতো হাতে পায়ে চঞ্চল বাচ্চা খুব কমই দেখতেন প্রভা। বিকেল বেলায় খেলা শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে এসে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়তো যে ছেলে, কম লাঠি ভেঙেছেন প্রভা ছেলের পিঠে। অথচ এই ছেলেই তার ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি কখনো। কিন্তু পড়ায় ভালো হলে আর ভবিষ্যৎ ভালোর দিকে গেলেই কি ছেলে মানুষ হলো বলে ধরা যায় নাকি? এ কেমন ছেলে তৈরি হলো তার? দুনিয়াদারি শিখলো না, সকলের সাথে মিশতে জানলো না, কি করে একটি মেয়ের সাথে মিলেমিশে সংসার করবে সে? কেন এমনটাই হলো? মা বলে ডেকে একবারও কাছে আসছে না তার ছেলে। প্রভাও যে যেচে পড়ে তার সাথে গিয়ে কথা বলবে, উত্তরে কিছু দেয় না সে। তাই আর ছেলের কাছে আগ বাড়িয়ে যায় না প্রভা। কেন এমন হলো? কোথায় ভুল হয়ে গেল? তাকে বোধহয় বাইরে পাঠানোটাই ভুল হলো, জানে না প্রভা। শুধু বুকের ভেতরটা অহর্নিশ জ্বলে যেতে থাকে প্রভার। বেশ কতদিন উৎসবের জন্য বাড়ি জমজমাট হয়েছিল, তারপর একে একে সবাই চলে গেলে আবার যে একে সেই হয়ে গেল। এরই মধ্যে উর্মিকে দেখতে এলো পাত্রপক্ষ। উর্মি ওর দীর্ঘ চুলের রাশি ছেটে রেখে দিয়েছিল। ঝকঝকে দাঁতের হাসি ওর আর এক সম্পদ। হারমোনিয়াম বাজিয়ে ওর ললিত কণ্ঠে একটি গানও শোনালো উর্মি। কিন্তু পাত্রপক্ষ ফিরে গিয়ে জানালো, গায়ের রংটির জন্য আমরা ঠেকে গেলাম। প্রভা যা আশঙ্কা করছিল তাই সত্যি হলো। খুব ভেঙে পড়ল প্রভা। মায়েরই অবস্থা দেখতে পেয়ে অংশু তলে তলে উর্মির জন্য চাকরির চেষ্টায় ঝাঁপিয়ে পড়ল। মিতাকে বলল সে, দেখবে চাকরি একটা পেয়ে গেলে কত ছেলেই হুমড়ি খেয়ে এসে পড়বে উর্মির কাছে। সত্যি কিনা বলো মিতা? মধুমিতা বলল, অরুণ কলকাতার নামি এক প্রাইভেট হাসপাতালে কাজ করে। হাসপাতাল কর্তৃপক্ষ একটি আবাসনের কয়েকটি ফ্ল্যাটে কয়েকজন ডাক্তারের থাকার ব্যবস্থা করে দিয়েছে। পটলা নামের এক কিশোর ছেলে তার জন্য রান্না বান্না, ঘরের সব কাজকর্ম করে দেয়। রাতে থাকেও সে। সুন্দরবন এলাকায় তার বাড়ি। অরুণের দাবি, শুধু কাজ করলেই হবে না, তোকে অন্তত ম্যাট্রিকটা পাশ করতেই হবে। ছেলেটা কথা শোনে, রাত জেগে পড়াও করে সে। সবই ঠিকঠাক চলে। এখানে থেকে অরুণ এমডিটাও করে নিয়েছে। কিন্তু কিছুদিন থেকে রাতে তার একেবারে ঘুম হয় না। বিছানায় শুলেই বাড়ির কথা মনে পড়ে। ভীষণ রকমে বাড়ির প্রত্যেকের কথাই মনে আসে। এবার পুজোয় বাড়ি যাবার আগে থেকেই মনে মনে তৈরি হয়ে গিয়েছিল বাড়িতে গিয়ে খুব হই হই করবে। কিন্তু সামনাসামনি গিয়ে তার কিছুই হলো না। সে পুরনো এক রাগ আর অভিমান তাকে চেপে ধরলো, কিছুই আর হলো না তার। কেন এমনটাই হচ্ছে তার সাথে ভেবে কোনো কুল কিনারা করে উঠতে পারে না সে। এক রাতে 12টার পর হঠাৎ কলিং বেল বেজে উঠল তার ঘরের। পটলা দৌড়ে গিয়ে দরজা খুলল। তারপর তার বেডরুমে উকি দিয়ে পটলা বলল, পাশের ঘরের মহিলা এসেছে আপনার কাছে, কি নাকি কথা আছে স্যার। অরুণ বিছানা থেকে উঠে বসে শার্ট গলিয়ে নিয়ে বেরোলো। দেখছে 25-26 বছর বয়সের এক মহিলা দাঁড়িয়ে। বলল, এই চেয়ারটিতে আমি কি একটু বসতে পারি ডক্টর সান্যাল? হ্যাঁ বসুন, কিন্তু কি ব্যাপার এত রাতে? অভিষেক বাবু হয়তো ডিউটিতে রয়েছেন, কোনো অসুখ বিসুখ কিছু? না না, সেসব নয়, আমি লোপামুদ্রা মিত্র, ডক্টর অভিষেক মিত্রের স্ত্রী। আমাদের বাড়ি উত্তরবঙ্গের হাসিমারায়, আর ওনার বাড়ি কোচবিহার। আমি সবে মাস্টার্স কমপ্লিট করলেই বাড়ির লোকেরা জোর করে এই পাত্রের হাতে তুলে দেন আমাকে। আপনি বসুন না, জানি অনেক রাত হয়েছে, তবু একটু কথা বললে কি আপনার কিছু ক্ষতি হবে? না না, আপনি বলুন না। না মানে মাত্র 2 মাস হলো আমি এখানে এসেছি। প্রায় রাতেই তো ওনার ডিউটি থাকে, একা আমি থাকতেই পারি না। কতটা যে কষ্ট হয় আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আজ আর পেরে উঠছিলাম না, তাই ভাবলাম আপনার দরজার কড়া তো নাড়ি, তারপর যা হয় দেখা যাবে। মানুষ তো, পাশের ঘরের মানুষকে বন্ধু তো ভাবতেই পারি বলুন। অরুণ একটু গলা ঝেড়ে নিয়ে বলল, বেশ তো বলুন না, আমি শুনছি। ভেতরে ভেতরে একটু গজরালো সে। ঝড়ের মতো এত কথা সে শুনেছে নাকি কখনো? তার আবার বন্ধু কোথায়, আছে নাকি? লোপামুদ্রা বলতে শুরু করলো, দেখেছেন তো আমার স্বামীকে, কালো ভাল্লুকের মতো লোমশ শরীর। আজ পর্যন্ত ওনার কাছে যেতে সাহস করিনি আমি। বলের মতো গোলগাল চেহারা বলে আমি ওনাকে বলু বলে ডাকি। উনি আমাকে পাগলের মতো ভালোবেসে
অনেক সময় আমার কাছে এসে যান, আমি তৎক্ষণাৎ বলে উঠি, তফাৎ যান, আপনার গায়ে বড্ড দুর্গন্ধ। উনি সে কথাতেও হেসে ওঠেন। বলেছিলাম একা একা ঘরে বসে থাকি, একটা কিছু চাকরির চেষ্টা করি আমি। সেটা শুনে উনি বলেন, চাকরি করতে গেলে তোমার মোমের মতো শরীরে দাগ পড়ে যাবে না? তার চাইতে বরং তোমাকে আমি টাকা দিই, শপিং মলে যাও, সিনেমা দেখো। আমার কাজটা তো জানোই, তোমাকে আমি সঙ্গ দিতে পারবো না, একাই যেতে হবে। আমার সুখের জন্য সব রকম ব্যবস্থাই উনি করে দিয়েছেন, কিন্তু মনের শান্তি আমি কোথায় খুঁজে পাই? তাই বলছি, আপনিও তো একাই থাকেন, চলুন না, আমরা কখনো কলকাতার বুকে হারিয়ে যাই। আপনার কোনো ক্ষতি আমি করব না, শুধুই বন্ধুর মতো হারিয়ে যাব এদিক সেদিকে, কেউ জানতে পারবে না। আপনার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনার ভেতরেও কিছু অব্যক্ত যন্ত্রণা রয়েছে। ইচ্ছে হলে আপনিও তা শেয়ার করতে পারেন আমার কাছে, ওই বন্ধুরা যেমন করে আর কি। এই বলে লোপামুদ্রা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, জানেন, আপনার সাথে কথাগুলো বলতে পেরে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, খুব হালকা বোধ করছি আমি। আজ তবে আসি, ভেবে দেখবেন এবং আমাকে জানাবেন অবশ্যই। গুড নাইট। অরুণ কিছুক্ষণের জন্য কেমন বাক্যহারা হয়ে বসে রইল। এতক্ষণ ধরে লোপামুদ্রার বকবকানি শুনতে তো ভালোই লাগলো তার, আর জানাবার কিছু নেই। যেদিন ইচ্ছে হবে লোপামুদ্রাকে নিয়ে মহানগরীর পথে নিরুদ্দেশে হারিয়ে যাবার ইচ্ছে জাগলো তার মনে। তারপর কি হতে পারে সেটি সে ভেবে দেখতে চাইল না, আর আপাতত এইটুকু ঠিক করে নিয়ে সে ঘুমোতে গেল। একদিন তৈরি হয়ে নিয়ে সে লোপামুদ্রা দরজায় নক করলো। সে দরজা খুলে বেরিয়ে আসতেই বলল, চলুন, আমি তো তৈরি। আনন্দে লোপা নেচে উঠে বলল, আকাশ নীল চুড়িদারে আমাকে তো খারাপ লাগছে না, চলুন, আমার ব্যাগটি নিয়ে আসছি, দাঁড়ান। আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, আপনি আসুন। নিচে গিয়ে ক্যাব বুক করে নিতে ঝটপট লোপা এসে গেল। আনন্দে লোপার মুখ থেকে যেন কথার ফুলঝুরি ছুটতে লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সান্যাল। চলুন, আজ আমরা আউটরাম ঘাটে বেড়াতে যাই। ঘাটে নৌকো নিয়ে কিছুটা বেরিয়ে আসবো, ফুচকা খাবো, ট্রামে চড়বো, অবশেষে মেট্রো চড়ে বাড়ি ফিরে আসবো। এসবের কিছুই আমি করিনি এতদিন এখানে থেকেও, গম্ভীর উত্তর দিল অরুণ। আরে আমি কি এসেছি নাকি এসব জায়গায়? দুজন কানাই প্রথম আলো দেখব, দেখবেন খুব মজা হবে। ক্যাবওয়ালা বলল, আগে কোথায় নিয়ে যাব ম্যাডাম? ওই যে বললাম আউটরাম ঘাটে। গাড়ি চলছে, কখনো দাঁড়াচ্ছে। অরুণ খেয়াল শূন্য হয়ে ভাবছে, লোপার মতো কোনো মেয়ের সাথে তো তার কোথাও দেখা হতে পারতো, যে নাকি বকবক করে অরুণের ভেতরের কথা টেনে বের করে আনতো। কোথায় লুকিয়ে আছে সে অরুণ জানে না। লোপামুদ্রাকে দেখতে পেয়ে তার মনের সুপ্ত ইচ্ছেগুলো জেগে উঠছে যেন। অভিষেকের দিন রাত কেবল এক চিন্তা, সে তার সুন্দরী বউকে তুষ্ট করতে পারছে না। খাওয়া হয়তো আছে, নাওয়া নেই তার, কাজ থেকে মুখ তোলার সময় নেই তার। একেবারে সোজা সরল মেয়ে লোপামুদ্রা। সে যে ডক্টর অরুণের সাথে বাইরে ঘুরে এসেছে সেটাও তার বলুর কাছে বর্ণনা করেছে। বলু বলেছে, এ বাবা, সে তো খুব গম্ভীর লোক। লোপা বলল, তা একটু আছেন, যেমন ঘুরতে গিয়ে তিনি কখনোই আমার পাশে ঘনিষ্ঠ হয়ে বসতে চাননি। আমিও অবশ্য দূরত্ব রাখাটাই মেনে চলেছিলাম। এই যেমন ক্যাবে বসেছেন ড্রাইভারের পাশের সিটে, পেছনে আমি বসেছিলাম। আবার নৌকোতে উঠে তিনি এক মাথায়, আমি আর এক মাথায় বসেছিলাম। ঘুরতে ঘুরতে বারবার করে বলছিলেন, চলুন এখন বাড়ি ফিরে যাই। আমি তো নাছোড়, যা প্ল্যান করে এসেছিলাম সব ফুলফিল করব আমি। ফিরে এসে উনি যখন ওনার ফ্ল্যাটে ঢুকতে যাবেন, জিজ্ঞেস করলাম, কেমন লাগলো অরুণ? তিনি উত্তর দিলেন, ভালো লাগলো, ফুচকা খাওয়াটা দারুণ। আমি কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকা ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাইনি। লোপামুদ্রা নিজেকে নিয়ে ভাবতে থাকে, এই বল্লুর সাথে তার বিয়ে হয়েছে। বিয়ের সময়কার মালা বদল, সিঁদুর দান, যজ্ঞ ইত্যাদি তার জীবনে এক অন্য মানে বহন করে। বলুর কিছু দোষ রয়েছে সে জানে, তাই বলে সব পাওয়া হলো না বলে বলুকে সে ছেড়ে যাবে না কখনোই। এ তার ছোট থেকে বড় হওয়ার মধ্যে এক শিক্ষার ভিত। এই ভিত ভেঙে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। অভিষেকের মন ভালো থাকে না, তাই শরীরও ভালো থাকে না আজকাল। তার পরম বন্ধু ডক্টর বিকাশ সেটা লক্ষ্য করে, বলে, জীবনে শুধু উপার্জন করাটাই একমাত্র লক্ষ্য হতে পারে না বন্ধু, তার সাথে বাঁচার মতো বাঁচাটাও যে চাই। অভি, আজ তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব। অনেকদিন বলেছি, তুই কিন্তু যাসনি, আজ তোকে যেতেই হবে। আজ সত্যি কাজ থেকে হাত তুলে নিয়ে বিকাশের সাথে চলল অভি। সে কি রে, এ তো দেখছি বিউটি পার্লারে নিয়ে এসেছিস তুই আমাকে। ছেলেদের জন্য যে পার্লার থাকতে পারে আমার কোনো ধারণাই ছিল না রে। হ্যাঁ, ঢোক গিয়ে এখানে, সময় হয়তো একটু লাগবে, কিন্তু এ অভিকে ঢুকিয়ে দিলে অন্য অভি হয়ে যে তুই বেরিয়ে আসবি সে ব্যাপারে আমি নিশ্চিত। অভি, যা যা ভেতরে ঢোক তুই।
1.5 ঘন্টা বাদে অভি যখন পার্লার থেকে বেরিয়ে এলো, সত্যি সে অন্য মানুষ হয়ে বেরিয়ে এলো। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছিল না সে। বেরিয়েই বলল এসে, কেমন ম্যাজিক হয়ে গেল রে বিকাশ। তবে সময় লাগলো বেশ। লাগবেই তো, 7 মন ময়লা। ওদিকে হাসপাতাল থেকে দুজন ডাক্তার মিসিং বেশ কয়েক ঘন্টার জন্য। হইচই পড়ে গেছে নিশ্চয়ই। পড়ুক, ক্ষতি নেই, একদিনই তো, বলল বিকাশ। তোকে আর একটা জায়গায় যেতে হবে আজ। নতুন মানুষ হয়েছিস, নতুন কোনো গিফট নিবি না লোপার জন্য? চল সোনার দোকানে যাই। সোনার দোকান থেকে একটি ব্রেসলেট কিনে নিয়ে অভি বাড়ির দিকে গেল। বিকাশ ফিরে এলো হাসপাতালে। কলিং বেল বাজালে লোপা দরজা খুলতে এক সুগন্ধ ছড়িয়ে পড়ল। অভিষেকের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল লোপা। এ কি দেখছি আমি বলু, তুমি যে একেবারে অন্য মানুষ হয়ে গেলে। সোনার দোকানের বাক্সটি হাতে দিয়েই আরো একরাশ বিস্ময় ঝরে পড়ল লোপার চোখে মুখে। বলতে পারো আজ থেকে আমরা নতুন জীবন ফিরে পাবো। নতুন জীবন পেতে আবেশে জড়িয়ে গেল দুজনেই। পরদিন সকালে লোপার মনে হলো একবার অরুণকে জানানো দরকার। একদিনের জন্য হলেও বন্ধুত্ব ওনার সাথে হয়েছিল, এ কথা অস্বীকার করা যায় না। যথাসম্ভব গুছিয়ে বলতে পারলে উনিও হয়তো কিছুটা স্বস্তি পাবেন অবশ্যই। অরুণের ঘরের কলিং বেল বাজালে পটলা দরজা খুলে জানালো, স্যার তো নেই, পলাশ বাড়িতে ওনার ছোট কাকার বিয়েতে গেছেন। লোপা ফিরে এলো ঘরে। আজ তার মা বাবা ভাইয়ের কথাও মনে পড়ছে খুব। তাদের বাড়ির আশেপাশে গভীর জঙ্গল রয়েছে। গুল্মলতায় জড়িয়ে থাকা গাছগুলো যেন তার বড্ড আপন বলে মনে হয়। খুব কি বেশি দিন? একবার সে তার বলুকে বলে দেখবে, চলো না যাই একবার আমাদের বাড়িটিতে, গাছ চিনিয়ে দেব তোমায় আমি, আর কি মানুষ চেনাবো, নদী চিনিয়ে দেব। যাবে কি বলু? আসলে সব আনন্দ তো আর সবার সাথে ভাগ করে নেওয়া যায় না। আকারে প্রকারে বুঝিয়ে দেওয়া, আমি ভালো আছি, খুব ভালো আছি, আমায় দেখে বুঝে নাও সবাই। পলাশবাড়ি জায়গাটি তেজপুর শহরের উপকণ্ঠ বলা যায়। ব্রহ্মপুত্র খুব কাছেই। বিন্দুবাসিনী নাথ বউকে নিয়ে মেলায় চলেছেন হেঁটে হেঁটে। বলছেন, দেখ নাথ বউ, অনেক আগেই পলাশবাড়িতে গোনাগান্তে 3টি বাড়ি ছিল। এক আমাদের সান্নাল বাড়ি আর 2টো বাড়ি। এখন দেখ কত কত অট্টালিকায় 6 লাভ হয়েছে। জানিস তো, আগেই ব্রহ্মপুত্র পারাপার করা হতো স্টিমার বা লঞ্চে। এখন দেখ কত সুন্দর সেতু তৈরি হয়েছে। সেতুর নাম কি জানিস? কলিয়া ভোমরা। কি সুন্দর নামটি গো দিঠাম্মি। এই এসে গেলাম আমরা মেলায়, তুই চান করবি না? না গো, এই ভেজা কাপড়ে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়, জল ছিটিয়ে নেব গায়ে। জলে নেমে চান করলেন বিন্দুবাসিনী। তারপর ঘেরাও করা জায়গায় কাপড় ছেড়ে নিলেন। এবার গণেশ মন্দিরে পুজো দিয়ে মেলায় ঢুকবে গিয়ে তারা। কি ভিড় আর কি ভিড়, যেমন জলে তেমনই মন্দির চত্বরে। ভিড় না হলে মেলা জমে না, তাই না ডিঠাম্মি? যা বলেছিস, গুতিয়ে না ঢুকলে আর মেলার মজা কি। বিন্দুবাসিনী দা, বটি, ছুরি, কাঁচি যা পারলেন 2 হাত ভরে কিনে নিলেন। মধুও তার পছন্দের জিনিসগুলো পেয়ে গেল, বিন্নি ধানের খই আর চিনির খেলনা। এবার মনের সুখে হাঁটতে হাঁটতে তারা বাড়িতে ফিরে এলো। উঠোনে পা দিতেই দেখতে পেল ছোট কাকা আর অরুণ পাশাপাশি 2টি চেয়ারে বসে রয়েছে। ছোট কাকা এমনিতেই কাঠ বাঙাল ভাষায় কথা বলে এবং যথেষ্ট উচ্চস্বরে বলে, অরুণ, তরে আমি এত কইরা কইলু, তুই যখন কলকাতায় থাকোস একবার মাইয়ার বাড়িতে গিয়া পরিস্থিতিটা বুঝা আয়। আমার দ্বারা এসব হয় না ছোট কাকা, তুমি তো জানোই। তুমি যদি ওখানে যেতে তবে তোমার সাথে যেতে পারতাম আমি। মাইয়ার মা বাপে একবার দেখাই কথা দিয়া গেল। মাইয়ার নাম নাকি আবার ডল, কতখানি আহ্লাদি। আমার লাইগা ছুট মাসে লাল টকটকা জাল চচ্চড়ি বানাইতে পারবো কিনা বড় বৌদির মতন। আইসা ওইটা না হয় আমি নিজেই বানাইয়া লইতে পারুম, কিন্তু কিছুই তো জানা হইল না। আমি যে বাঙাল ভাষায় কথা কই, হেয়াটাও তার মা বাপে গিয়া জানাইলো কিনা, বড় চিন্তা হইতেছে রে অরুণ। না ছোট কাকা, যা হবার তা ভালোই হবে, তুমি দেখে নিও, এত চিন্তা করার কিছু নেই। তুই কইতাছস, ঠিক আছে, মাইনা লইলাম। বাড়িতে আরো একটি ভালো খবর এলো আজ। এক ইন্টারভিউতেই স্বাস্থ্য বিভাগে একটি চাকরি জুটে গেল উর্মির। তবে চাকরির পোস্টিং হলো ব্রহ্মপুত্রের ওপারে নগাঁও শহরে। চিন্তা নেই, সে শহরে শ্যামলেন্দু কাকা, রীতা কাকিমা রয়েছেন, ওখানেই থাকবে উর্মি। উর্মি অবশ্য চাকরি করতে এতটা আগ্রহী ছিল না, বিয়ে করে গুছিয়ে সংসার করবে এই ছিল তার মত। সমস্যা হলো প্রভার। একমাত্র মেয়েকে কাজছাড়া করে সে থাকবে কি করে? তার চোখ দিয়ে ধারে জল গড়াচ্ছে। হঠাৎ কথা কম বলা প্রভা ভীষণ রেগে গেল। চিৎকার করে অংশুকে ডাকলো, অংশু, অংশু।
অংশু ছুটে এলে প্রভা রেগে বলল, দিলি তো, আমার মেয়েটাকে বাড়ি ছাড়া করে দিলি। অংশু ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলল, মা মা এতে উর্মির ভালোই হবে, তুমি দেখে নিও। এই ভালোটা করার আগে আমাকে একটু বললি না অংশু? অদূরে দাঁড়িয়ে থেকে মধু ভাবছিল, কেউ চায় না আর কেউ পায় না। মধু তো চেয়েছিল, কিন্তু তার কপালে তো আর চাকরি জোটেনি। অবশ্য অংশুর মতো একজন দাদা যে তার ছিল না। যতটুকু চেষ্টা করার নিজেই করেছিল। বাংলা মিডিয়ামের ছাত্রী সে, ওভাবে ডিকশনারি খুঁজে খুঁজে অ্যাপ্লাই করায় কোনো খামতি হয়তো ছিল কিছু। ইংরেজি বিষয়টা তো মধুর কাছে জম সমান ছিল। যাবার সময় প্রভা মেয়েকে পাখি পড়ার মতো করে বুঝিয়ে দিল, বেশি জেদ করিস না কিন্তু উর্মি, কাকু কাকিমা যা বলে শুনে চলবি, দিনে একবার ফোন করবি ইত্যাদি। মাত্র 1 মাস হয়েছে উর্মির চাকরিতে জয়েন করা। এরই মধ্যে অফিসের এক কলিগের সাথে টুস করে প্রেমে পড়ে গেল উর্মি। দিন রাত নাকি কাকিমার কাছে সেসব কথাই বলে চলেছে উর্মি। রীতা ফোন করে বলল বড় যাকে, বলল, দিদি ছেলে কেমন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ছেলের বাবা ওকালতি করলেও বদ্ধ মাতাল, এ কথা সবাই জানে। তোমার একটি মাত্র মেয়ে, এমন পরিবেশে কি বিয়ে দেওয়াটা ঠিক হবে তুমিই বলো? প্রভার মাথাটি এবার সত্যি খারাপ হয়ে যাবে। সে আবারও চেঁচিয়ে অংশুকে ডাকলো, তুই কালই বৌমাকে নিয়ে। অংশু আর মধু উর্মির পছন্দ করা পাত্রের বাড়িতে গিয়ে ঘুরে এলো। পাত্র নাকি তার মাকে সব কথা বলে রেখেছিল, কিন্তু সামনে গিয়ে জানা গেল ভদ্রমহিলা কিছুই জানেন না। এদিকে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা পাত্র কিছুতেই সামনে এলো না। অংশু বুঝে নিল সৎ সাহস বলে ছেলেটির কিছুই নেই। এখানে বিয়ে হলে উর্মি ভালো থাকতে পারবে না, অতএব এদিকে এগিয়ে গিয়ে লাভ হবে না। অংশু জানিয়ে দিল মাকে। প্রথমত উর্মি খুব মুষড়ে পড়ল, তারপরে প্রেম ভেঙে যাওয়ার আর এক কলিগ সান্ত্বনা দেবার ছুতোয় কাছে এলো আর প্রেমে জড়িয়ে পড়ল। মুশকিলটা হলো ছেলেটি ভিনভাষী ছেলে। ছোট কাকার বিয়েতে সবাই একজোট হলো। ছোট কাকার পাত্রী সম্পর্কে তার নিজেরই যা ধারণা ছিল, মোটেও ডল মেয়েটি তেমন নয়, ভীষণ মিষ্টি একটা মেয়ে। দুদিনেই বোঝা গেল স্বামীর প্রতি তার অগাধ ভক্তি শ্রদ্ধা। এই বিয়েতে সবাই একে একে উর্মিকে বোঝালো। আর একটি কাজ হলো, আশার ঘনিষ্ঠ আত্মীয়ের এক মেয়ে যে নাকি বিয়েতে এলো, সে খুব বকবকানি মেয়ে, অনর্গল কথা বলে চলে, দেবারতী। সে অরুণের প্রেমে পড়ল। আশার মনে এই বোধটি কাজ করলো, অরুণ তো আমারই ছেলে। তাই বিয়ের কদিন আশার মন খুব ভালো ছিল। তড়িঘড়ি দেবারতীর সাথে অরুণের বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গেল। সবার মনে এক কথাই কাজ করলো, এমন মুখচোরা লাজুক ছেলের বউ তো এমনটাই হতে হবে। এই বিয়ের পর একটি ঘটনায় আর এক বিপদ ঘনিয়ে এলো। উর্মি যে ওপারে তার কর্মস্থলে ফিরে গেল, ওখানে নেমেই নাকি সে ওই ভিনভাষী ছেলের সাথে মন্দিরে গিয়ে বিয়েটা আগে সেরে নিল। খবরটা পেতেই নির্মল আর প্রভা বড় জোর একটি ধাক্কা খেলো। একটি মেয়ে, তাদের কত স্বপ্ন ছিল তাদের মেয়েকে নিয়ে, কিছুই আর হলো না। মেয়ের ওপর অভিমানে তারা দুজনই আর বিছানা ছেড়ে উঠতে পারছিল না। অংশু আর মধু দুজনে মিলে বোঝালো তাদের, যা হবার তা তো হয়েই গেছে, এবার উর্মি ও তার বরকে ডেকে নিয়ে ছোট করে হলেও একটি অনুষ্ঠান করা হোক, তাতে দুপক্ষেরই মঙ্গল হবে, সমাজে একটু হলেও মুখ রক্ষা হবে। তাই করা হলো। নির্মল তার মেয়ের বিয়ের জন্য করা সঞ্চয় থেকে মেয়ের জন্য বেনারসি, গয়নাগাটি এবং বরের পোশাক কিনে এনে আত্মীয় স্বজনদের ডেকে তারপর একটি অনুষ্ঠান করলেন। এতে আর যাই হোক না কেন, নির্মল আর প্রভা মনে অনেকটা শান্তি ফিরে পেলেন। উর্মির মনেও স্বস্তি ফিরে এলো। এরপর আবার অরুণের বিয়েতে বাড়ি ভরভরাট হলো। বিয়েতে অরুণ কি করে সে সম্পর্কে একটা কৌতূহল সবার মনে। অরুণকে দেখে মনে হচ্ছে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। সব মিটে গেলে যে যার স্থানে ফিরে গেল। আবার সে পুরনো আপাত নিস্তব্ধ বাড়ি, প্রভার মুখে কুলুপাটা। আশা তার পুরনো অবস্থানে ফিরে আসছে। কখনো কাউকে ধরে নিয়ে গালাগাল করছে, কখনো দরজায় আগুল তুলে দেবে, ঠিক নেই কিছু। মধু সেই উঠোন পেরিয়ে কিছুটা চুপি চুপি, কিছুটা নিঃশব্দে দি ঠাম্মির ঘরের ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকছে গিয়ে। ও দি ঠাম্মি, এখন তো আর কোনো বাধা নেই। দিদি ঠাম্মিও দুহাত মেলে ধরে নাত বউকে, বুকের ভেতরে চেপে ধরেন, বলেন, আজ তোকে আমি আমার সইয়ের গল্প বলি শোন। আমাদের সইয়ের নাম ছিল গঙ্গা। হাবা গোবা একটা মেয়ে ছিল সে। সে তার বিয়ের আগে বড্ড চিন্তায় পড়ে গিয়েছিল। বলছিল, বলে দে না আমায়, বরকে কি নামে ডাকবো আমি। আমরাও তো কম দুষ্টু ছিলাম না, বলে দিলাম, আজ তো শনিবার, তোদের বাড়িতে তো পুজো হবে, পুজোর প্রসাদ আর জল হাতে করে নিয়ে ঘরে ঢুকেই বলবি, প্রাণনাথ প্রাণনাথ।
শনি পূজার প্রসাদ খাও। সে আমাদের কথা শুনে এই কথাগুলোই বলেছিল ওর স্বামীকে, অথচ শনি পুজোর প্রসাদ যে ঘরে তুললে অনর্থ ঘটে সেটা জেনেও আমরা। ও ঠাম্মি, কার কথা বলছো তুমি? সতীশ জ্যাঠামশাইয়ের মেয়ের কথা, যার স্বামী গালের ব্রণতে সেপটিক হয়ে মারা যান। আমাদের পাশের বাড়িতেই তো থাকেন ওনারা। গঙ্গা পিসিমাকে কোণঠাসা হয়ে নির্বাক জীবন ভোগ করতে দেখে আমরা ভাবতাম কি ব্যর্থ একটা জীবন। সত্যি তিনি যেন এক ব্যর্থ রাতের তারা। সে যা হোক, দেখো ঠাম্মি, অত দূর থেকে এসেও তোমার সাথে একটা সম্পর্কের যোগসূত্র আমি কেমন পেয়ে গেলাম বলো। পৃথিবীটা যে বড্ড গোল গো ঠাম্মি। হ্যাঁ, এ কথা তো ঠিক। ঠিক বেঠিক বুঝি না ঠাম্মি, আমি আর তুমি দুজনে মিলে গল্পের নকশি কাঁথা আমরা বুনেই চলবো। বলা তো যায় না, এভাবেই আমি আর তুমি দুজনেই জানি এমন কোনো মানুষকে পেয়েও যেতে পারি তো ঠাম্মি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।